আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমার মনে হয় যে প্রায় ১০০ বছর পরে আমি আমার রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। অনেক সময় হয় না যে সংসারে অনেক রকম ঝামেলা থাকে আ বা সবকিছু মানে ভিডিও করতে তো একটা সময়ের ব্যাপার, একটা গোছগাছের ব্যাপার থাকে। তো সেই জন্যই একটুখানি দেরি হয়ে গেছে। আপনারা অনেকেই অপেক্ষা করছেন, অনেকেই কমেন্ট করছেন যে এত দেরি করে রান্না কেন দিচ্ছেন? সেইজন্য আমি ব্যাখ্যা দিলাম। তো যাই হোক সবাই নিশ্চয়ই ভালো আছেন। যার, যার মতো ভালো থাকবেন সেটাই সবসময় আশা করি। আমি আজকে একটা আমার কোরবানির গোশত সেখান থেকে অল্প একটু গোশত নিয়েছি। সাদা করে রান্না করব। আমার শাশুড়ি মা মানিকগঞ্জের মানুষ। কিন্তু ওনার বড় বোনের বিয়ে হয়েছিল মানে আমার খালা শাশুড়ি লালবাগে। তো লালবাগে তো আদি ঢাকাবাসী, তাদের রান্না আ খুব মজা করে খেতাম। আমার শাশুড়ি এই রান্নাটা করতেন। আমি মোটামুটি মনে রেখেছি। আমি আজকে সেটা আবার চেষ্টা করছি। এখানে কেজি খানেকের বেশি গোশত আছে। আমি প্রথমে দিয়ে নিচ্ছি জিরা বাটা আর ধনিয়া গুঁড়া। পুরাটা দেব না। তারপরে এটা হলো আদা ছেঁচা। আদাটা বাটা দেওয়ার বদলে ছেঁচে নেওয়া। এটা কাঁচামরিচ ছেঁচা, সবকিছু মানে ছেঁচার উপরেই আছে আর কি। যেহেতু শুকনো মরিচ দিব না আর আমরা অনেক ঝাল খাই, সেই ক্ষেত্রে মানে অনেকটা কাঁচামরিচ দিলাম। এটা পেঁয়াজ, এটাও ছেঁচে নেওয়া। এটা রসুন ছেঁচা, একটুখানি কাজু আর কাঠবাদাম বাটা, একটুখানি না অনেকখানি দিলাম। আর দেব নুন। নুন আর তেল। আমি এটা হাত দিয়ে মাখানো উচিত, সবসময় তাই করি। কিন্তু কাঁচামরিচটা আমার সবসময় মনে হয় যে আমার হাতে ঝাল লাগে। মানে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করা, এই ঘরের ভর্তা-টর্তা তো আমিই করি। যতদিন শাশুড়ি ছিলেন সংসারে ততদিন উনি করেছেন। কিন্তু তারপরে যখন আমি একলা হয়ে গেলাম তখন এই ভর্তা-টর্তা, কিন্তু কাঁচামরিচ হাতে লাগলে আমার সবসময় খুব হাত জ্বলে। আমি এটা প্রথমে কষিয়ে নেব, গোস্তের পানিতে এটা কষানো হবে, তারপরে আমি বাকি কাজ। গোস্তটা থেকে পানি ছাড়া শুরু হয়েছে, আমি এখনই দুধ দিয়ে দেব। এখানে কোনো পানি নাই, একদম গরুর দুধ। দুধ দেব এবং কি বাকি থাকলো, গরম মশলা, তেজপাতা, এক টুকরো দারচিনি, আর এগুলো আমি ছেঁচে দিচ্ছি না, কারণ এই রান্নাটাতে দুধের জন্য সব মশলা একদম তাড়াতাড়ি খুলে যাবে। দই, দুধ এগুলো রান্নাতে খুবই পাওয়ারফুল। আমি আমার এই কাচের হাঁড়ি এখন তো বাংলাদেশেও পাওয়া যায়। তো আমার মেয়ে বলে যে
আম্মু, তুমি ফাইনালি খুবই শৌখিন। তোমার যত রকম প্রকারের চিন্তা করো, আমার আমার এত রকম প্রকারেজ নাই। তো যাই হোক, আসলে হয় কি, লম্বা জীবন, সংসার জীবনে 42 বছরের, সোজা কথা না। আর মানে কয়টা বছর পরে 50 বছর হবে সংসারের। তাহলে আমার বয়স কত চিন্তা করেন, মিনিমাম 250। সবাই সবাই যেরকম ধারণা করে যে 100 বছর বয়স, তো আসলে সেটা না, আমার বয়স অনেক বেশি এবং অভিজ্ঞতার বয়স আরো আরো বেশি। যাই হোক, এই যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেখান থেকে আমি খুবই অনুধাবন করি এবং অনুভব করি যে কেউ যদি সাথে না থাকে বা হাতের কাছে যদি পুরোপুরি উপকরণ না থাকে বা কোনো কিছুর কমতি থাকে, তারপরেও পৃথিবীতে কোনো কাজ আটকে থাকে না। আমি মানে চলার পথে আমার সাথী থাকবে, আমার বন্ধু বান্ধব থাকবে, তবেই আমি চলতে পারবো, এরকমও যে যেমন ব্যাপারটা না। আবার আমার আমি পড়াশোনা করব, আমার মানে সঠিক অর্থ আমার বাবা মা আমাকে দিতে পারছেন না, তার জন্য আমি পড়া ছেড়ে দেব, সেটাও না। আমাকে সামনে চলার জন্য সামনে চলার পথ খুঁজে বের করে নিজেকেই বের করে নিতে হবে। সেই জন্যই আসলে আমরা কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক, তাদের আমরা কেন কালের কণ্ঠ বলি? কারণ তাদের কথাগুলো 100 বছর পরেও সে মনে হয় যে এই মাত্র, মানে টাটকা গরম একটা কথা, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে। একলা চলতে কারোই ভালো লাগে না। মানুষের স্বভাবই হলো সমাজবদ্ধ হয়ে চলা, যৌথবদ্ধ হয়ে চলা এবং পরিবারকে নিয়ে চলা। তারপরেও যদি কোনো জায়গায় কোথাও আমি একলা হয়ে যাই বা কোনোভাবে কেউ, সবাই, মানে কোনো পথে বাধা আসে, সেখানে সেই বাধা নিজেকে অতিক্রম করতে হয় এবং একলাই অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হয়, তাই না? আমি আপনারা জানেন যে রান্না করা আমার যত উদ্দেশ্য, রান্না তো সবাই করে। ভাই চালে ডালে, আমি মাঝে মাঝে যেটা করি, চালে ডালে চড়িয়ে দেই, তার মধ্যে একটু সবজিও দিয়ে দেই, দেখা গেল একটু পুরানো গোস্ত রান্না করা আছে, সেটাও দিয়ে সবাইকে বলি এই বেলা খেয়ে ফেলো। রান্নাটা কোনো ব্যাপার না, খাওয়াটাও কোনো ব্যাপার না, পেট ভরানোটা ব্যাপার। সেটা হলেই হলো। সেখানে আমি অনেক বেশি যে শৌখিন রাঁধুনি সেটা না। আমি আসলে আপনাদের সাথে কথা বলার উছিলা খুঁজি। আমার এই গোস্তটা হতে থাক, এরপরে আমি আবার আসছি। গোস্তটা সিদ্ধ হয়ে গেছে। সব সংসারেই একটা বিহাইন্ড দ্য সিন থাকে। আমি যখন গোস্তটা চড়ালাম, তখন আমার সাহেব এসে বলছে, এত সাদা কেন, কেন দই দাও, কেন দুধ দাও? মানে দই দুধ একদম তার তরকারিতে একদম পছন্দ না। কিন্তু আমার কথা হলো যে বিয়ে শাদিতে যখন যায়, রোস্ট খায় বাবুর্চিদের, তখন তো কোনো টু শব্দ করে না। তখন কি বাবুর্চিরা কি তাকে জিজ্ঞেস করে মশলা দেন? তো তারপরে চিন্তা করলাম যে একটুখানি গুঁড়া মরিচ দেই, তাহলে একটু ডার্ক হবে কালারটা, মানে তরকারির কালার। ওনার প্রথম হলো দর্শনধারী, তারপরে হলো গুণ বিচারী। প্রথমে একদম সুন্দর দেখতে হবে, খাওয়ার মানে খাবেন কিন্তু এইটুকু, 1 চিমটি। ইদানিং তো এমন হয়ে গেছে, ও বেশিরভাগ সময় একদম বাচ্চাদের মিল যেটা, সেটাই উনি খান। তো আমি তারপর মুখে দিলাম, দেখলাম কাঁচামরিচের অনেক ঝাল। তো এখন আর মানে আর শুকনা মরিচ দেওয়া সম্ভব না, যে শাশুড়ি মায়ের রেসিপি চেঞ্জ করে শুকনা মরিচ দিব, সেটা সম্ভব না। আমি একটু বেরেস্তা দিচ্ছি, একটু কাছে এনে দেখাও। একটু বেরেস্তা দিলে যদি এখন রংটা ফেরে। এখন এটা ধিমে জালে হতে থাকবে। পোলাও চড়াচ্ছি, পরাটা আছে, যার যেটা ইচ্ছা সে সেভাবে। এটা বেশি ভাতের সাথে বেশি একটা ভালো লাগে না। আর এটা পোলাও আর পরোটা, নান, রুটি এগুলোর সাথেই ভালো লাগে। যাই হোক, আমি আর
একটা পয়েন্ট কমায় দিচ্ছি। প্রথমে যেটা বলেছিলাম যে আমার মেয়ে আমাকে বলেছিল যে, "আম্মু তুমি কিন্তু অনেক শৌখিন।" আমি একজন শিল্পী মানুষ, অবশ্যই আমি শৌখিন। আমি ভালোবাসি ফুল, ভালোবাসি শিশু, ভালোবাসি সুর, ভালোবাসি মায়ের মুখ, ভালোবাসি মাতৃভাষা, ভালোবাসি নিজের দেশকে। এবং সবচেয়ে মানে বারবার চোখটা চলে যায় প্রকৃতির দিকে এবং ফুলের দিকে। ফুলের দিকে, পাখির দিকে মানে পৃথিবীতে যত সুন্দর, যত নির্দোষ, যত আ মানে কি বলবো শিশুর সারল্য ভরা যত জিনিস আছে সবকিছু আমি পছন্দ করি। তো আমার আশেপাশে আমার হাঁড়ি পাতিল থেকে কাঁথা বালিশ সবকিছুই শৌখিনতায় ভরা থাকে। তার মানে এমন না যে পৃথিবীর সব দামি জিনিসটা, সবচেয়ে দামি জিনিসটা আমার হতে হবে। এই এই জিনিসটা আমার মধ্যে নাই। আমার যতটুকু সামর্থ্য তার মধ্যে আমি সুন্দর হয়ে চলার চেষ্টা করি। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আগামীতে নিশ্চয়ই আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা সবসময় ভালো থাকেন। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। আমার জন্য এবং আমার পরিবারের জন্য একই রকম দোয়া করবেন। আসসালামু আলাইকুম।